নমস্কার বন্ধুরা, কে কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি। ভালো আছি মিন্স মোটামুটি বলতে আমি আমার শরীর ঠিক আছে আপাতত, এবং মনটাকে আমি ওই যে বললে আমি ভালো রাখার চেষ্টা করি, সেই জন্যই বলতে পারি আমি ভালো আছি। আচ্ছা, আজকে আবার একটা কাজ নিয়ে এলাম মানে মেয়ের যে প্রজেক্টটা করছিলাম, মানে গণিত মেলার, সেটারই এটা পার্ট। এটা হচ্ছে চার্ট পেপারটা রেডি করব। তো ভাবছি চার্ট পেপারটাকেও বেশ কালারফুল করব। তাই এই A4 কালার পেজ নিয়েছি, এরকম একটা চার্ট ফোল্ড করে নিয়েছি। এখানটা যেহেতু বৃত্তের উপর করেছি প্রজেক্টটা, তাই এটার ওপরে চারটে এটা ফোল্ড করে নিয়ে এটার ওপর একটা এরকম কেটে এটাও সার্কেল কাটবো। আমার মোটামুটি বললাম কেন ভালো আছি, আসলে আমার বাড়ির অ্যাটমসফিয়ারটা বর্তমানে খুব ভালো নেই। এর আগে আমি মনে হয় বলেছিলাম যে আমি খুব ভাগ্যবতী, ভীষণই ভাগ্যবতী যে এই দেখুন সার্কেলটা রেডি হয়ে গেছে, যে আমি এমন শ্বশুরমশাই পেয়েছি যারা মানে শুধু আমার নিজের শ্বশুরমশাই বলে না, আমার কাকা শ্বশুরও এত ভালো যে আমাকে খুবই যত্ন দিয়েছে। আমি মানে এটা বলতে পারেন আমার লাইফে একটা একটু বেশ প্রাপ্য যে আমি এরকম শ্বশুর লাভ করতে পেরেছি। আমার কাকা শ্বশুর এবং শ্বশুরমশাই বর্তমানে দুজনেই খুব অসুস্থ, তাই আমাদের, শুধু আমার নয়, আমাদের বাড়ির কারোরই মনটা খুব একটা ভালো নেই, একটু টেনশনে আমরা আছি। কাকা শ্বশুর গেছেন শিলিগুড়িতে ডাক্তার দেখাতে, মোস্ট প্রবাবলি ওনার অপারেশন হবে, প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা, যেটা আজকাল অধিকাংশ মেয়েদেরই হচ্ছে, কিন্তু এখন হয়েছে, বেশ অনেক দিনই হয়ে গেল যে ওনাকে ক্যাথিটার দিয়ে রাখা হয়েছে। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল, কিন্তু ডাক্তার হঠাৎ করেই বাইরে চলে যায়, যার জন্য আবার আমাদেরকে মানে একদম রেডি হয়ে গত সোমবার রেডি হয়ে আবার জামা কাপড় খুলে রাখা হয় আর কি, ব্যাপারটা এরকম, ব্যাগপত্র ওইভাবেই রেখে দেওয়া হয়েছিল যাতে আর অসুবিধে না হয় নেক্সট ডেতে। কাল গেছেন ওনারা, কালকেই চেক আপ করিয়েছেন এবং আজকে টেস্টগুলো সব করানো হচ্ছে। হয়তো অপারেশন, যেহেতু ইকোকার্ডিওগ্রাফি বলেছে, হয়তো অপারেশনটাও করানো হবে। তাই একটু মনটা খুব ভালো নেই, তাই বলছি আমি আর কি। আচ্ছা, এই বৃত্তটা লাগিয়ে নিলাম। এবার আমি এর ওপরে এই পোর্শনগুলোকে এই কালারফুল পেপারস দিয়েই বানাবো। এই সেক্টরটা আমি এভাবে বানিয়ে নিচ্ছি। সেক্টরের পোর্শনটা আমি একটু একটা সেপারেট কালার যে পেপার এর ওপরে মার্ক করে নিলাম। এবার সেই মার্কিংটাকে
ড্র করে নিচ্ছি যাতে সমস্যা না হয় এর উপর সেট করতে। তাই এটাকে বানিয়ে নেওয়া, এই যে এভাবে আমি একটা কার্ভ লাইন ড্র করে নিলাম এবং এর ওপর দিয়ে আমি সেটা কাট করে নেব। একটু বাড়তি করে কাট করছি কারণ তলায় তো আমি বুঝতে পারছিলাম না যে এটা ঠিক প্রপার শেপ হয়ে হচ্ছে কি না, আবার ছোটো বড়ো হয়ে গেলে অসুবিধা হবে, যাতে কাভার করে ব্যাপারটা, তাই কাভার করছি এভাবে। এবার এটাকে লাগিয়ে দেবো। সবাইকে নিয়ে ভালো থাকা ব্যাপারটা না আমার খুব ভালো লাগে, শুধু একা না, সবাইকে নিয়ে ভালো থাকবো। আর কিছু কিছু অভিজ্ঞতা হয়, ব্যাড এক্সপিরিয়েন্সেস হয় না যে তা না, কিন্তু আসলে সব মানুষ তো এক ধরনের নয়। তাই সবাই যে আপনার চিন্তাধারাটাকে অ্যাকসেপ্ট করবে তার কোনো কিন্তু গ্যারান্টি দেওয়া যায় না। আপনি ভাবছেন যে সবাইকে নিয়ে থাকবো, তাই বলে সবাই যে তা ভাববে তার তো কোনো অর্থ নেই। আর আজকালকার দুনিয়াটা হয়ে দাঁড়িয়েছে যে আননেসেসারি কেন আমার লাইফে ইন্টারফেয়ার করছো, ব্যাপারটা এই ধরনের। তোমার নিজের লাইফ নেই, তুমি নিজের জীবনে নাক গলাও না। বেশি যদি ইন্টারফেয়ার করতে চান তখন এমন এমন কথা বলবে যে এগুলো আপনাকে খুবই হার্ট করবে। সেই কারণে খুব বেশি নিজের লাইফ থেকে এক্সপিরিয়েন্স করেই বলছি যে খুব বেশি লোকের ব্যাপারে না গলানোটাই ভালো। বিপদে পড়লেও অনেক সময় গলাতে যেতে ভয় পায় এই জন্য মানুষ। বিপদে পড়লে আমরা অনেক সময় ভাবি যে হ্যাঁ, আমার তো বিপদের সময় কেউ পাশে ছিল না, কিন্তু তুমি কি কাউকে পাশে চেয়েছিলে? এটাও একটা ম্যাটার করে। যখন তোমাকে কেউ বোঝাতে এসেছিল যে মেবি তুমি বিপদে পড়তে পারো, সেই সময় কি তুমি সেই মানুষগুলোকে সম্মান দিয়েছিলে যে আজকে বিপদের দিনে তুমি তাকে এক্সপেক্ট করছো? আমার মনে হয় যেই মানুষগুলো আমার বিপদের সময় ছিল, আমি না সেই মানুষটাকে সারা জীবন কিন্তু শ্রদ্ধা করে যাব। আমার পক্ষে এটা সম্ভবই নয় যে যেই মানুষটা আমার বিপদের সময় ছিল, আমি কোনোভাবে, আমি জানি না, আমি যদি কোনোভাবে শারীরিকভাবে বা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি এবং সেই সময় যদি আমি সেই মানুষটার কী বলবো কৃপা আমি ভুলে যাই, তা না হলে আমি সুস্থ মস্তিষ্কে কখনো তার কৃপা ভুলতে পারবো না। এরকম মানুষ আছে যাদেরকে হয়তো সকলে খুব খারাপ, তাদের ডার্ক সাইডটা দেখেছে আর কি, এক্সপিরিয়েন্স করেছে, তাই হয়তো সব মানুষের মধ্যে তো সব দিকই থাকে, সেটাকেই মনে রেখে চলতে চায়। আমি কিন্তু সেই ধরনের মানুষও আছে আমার জীবনে যে তাদেরকেও আমি পজিটিভলি দেখি, পজিটিভলি ভাবি তাদের নিয়ে। আমাদের পাশের বাড়িতে একটি ছেলে ছিল, এখন যদিও সে ছেলে নয়, আমার বাবার বাড়ির কথা বলছি। এখন সে বেশ
বড়, এই দেখুন আমি সেক্টরটা এরকম করে সেট করেছি, বড়, 2 বাচ্চার বাবা। আমি কিছু একটি ছেলেটিও এখন অনেক বড় হয়ে গেছে, ভালো পড়াশোনা হয়ে গেছে, খুব বড় জায়গায় পড়িয়েছিল এবং ওর জীবনে ইচ্ছে ছিল, ওর ভাইদের জন্যও খুব চেষ্টা করেছিল, কিন্তু ভাইরা সেটার মূল্য দেয়নি। আমরা জানি, কারণ আমরাও ছোটো থেকে একসাথেই দেখেছি, ওকে বড় হয়েছে, চিনেছি। কিন্তু ছেলেটার না, মানে আমাদের এখানকার একটা গুড বয় ইমেজ কখনোই ছিল না। বলে না, বড়ে বাপ কি বিগড়ে হয়ে অলাদ, ঠিক ওই টাইপের ইমেজই ছিল। বলতে পারেন রায়গঞ্জের চত্বরে ওর নামটা হয়ে গেছিলো বাবা মার কাছে ছেলেদেরকে ভয় পাওয়ানোর বিষয় নয়, কি তুই কি ওর মতো হবি, ব্যাপারটা এরকম ছিল। কিন্তু একদিন ভোর রাতে আমি সেই ছেলেটিরই একটা অন্য রূপ দেখেছিলাম। আমার অনেক বন্ধু আছে, আমি ওর সাথে স্টিল নাও হয়তো ঝগড়া করি, কিন্তু বন্ধু কাকে বলে যারা বিপদের সময় থাকে। এখনও আমার বিপদের সময় আরও আমার এক বন্ধু আমাকে স্টিল নাও খুব হেল্প করে যাচ্ছে। কিন্তু ওর কথাও আমার ভুলে গেলে সারা জীবনে আমি কোনোদিনও ভুলে যেতে পারবো না। কারণ ও যেভাবে আমাকে হেল্প করেছে একটা সময়, সেটা কেউ করেনি, কেউ করতে পারেনি অ্যাকচুয়ালি। তা কাউকে দোষ দিয়ে হয়তো লাভ নেই, কারণ সবার তো একরকম সিচুয়েশন সবসময় থাকে না, তাই সবাই সব কিছু সবসময় পারবে এটা ভাবাটাও ঠিক না। তবুও হয়তো কোনোভাবে করেনি। ওই ভোরবেলা আমি যখন দৌড়ে, আমার বাবা সেরিব্রাল অ্যাটাক হয় ভোর রাতে, আমি যখন দৌড়ে কোনো দিকে কাউকে পাইনি, আমার দিদি সে সময় নাগপুরে পড়াশুনো করতো, আমি জাস্ট মাধ্যমিক দিয়েছি, সে সময় আমি দৌড়ে আমাদের এই পাশের বাড়িতে গেলাম। ওই বাড়ির কাকিমা, মানে ওর মা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেন। আমি কাকিমা বলছে কী হয়েছে বল বল। আমি বলছি জাস্ট কাকিমা বলো, ও কোথায় বলছে ও তো ঘুম হচ্ছে, ও কি 10টার আগে ঘুম থেকে উঠবে। আমি তখন আমি না দিশাহারার মতো ওদের মাঝখানে যে একটা স্পেস ছিল, ডাইনিং স্পেসটা, ওটার মধ্যে না কেমন যেন দৌড়ে যাচ্ছে, যে কী করবো তাহলে, কারণ আমি কাউকে খুঁজে পাচ্ছি না তো। অত ওই সময় আমি কাকে গিয়ে বলবো, যা চোখের সামনে যারাই আসছে তারাই বয়স্ক, তাদেরকে আমি বললেও আমাকে ওই হেল্পটা করতে পারতো না যে হেল্পটা ওরকে দিয়ে আমার হতো। তারপর আমি যখন কাকিমাকে বলি, তো কাকিমা আমাকে বলে সে কি, দাঁড়া, বলে জাস্ট ওকে ডেকে বলে যে তুই এক্ষুনি ওঠ। ও ব্রাশও করেনি, ওইভাবেই ও আমার সাথে ভোর 5টার সময় চলে যায়, আমার বাবাকে নিয়ে ডক্টর দেখাই, নার্সিংহোমে অ্যাডমিট করি, কমপ্লিট সকাল 9টা অবধি প্রায় ও আমার সাথে ওভাবেই ছিল, দৌড়াদৌড়ি করেছে। লাস্টে যখন বাবাকে হসপিটালাইজ নার্সিংহোমে ভর্তি করলাম এবং ওনাকে মানে স্যালাইন দেওয়ার পরে উনি একটু স্টেবল, মানে ডাক্তার বলেন হ্যাঁ এবার, তখন আমি আরও দুজনেই বাড়িতে এলাম। ও বললো যে দেখ আমি তো ব্রাশও করিনি। আমি তখন জানতে পেরেছি যে ও ব্রাশ করেনি। আমি না একটু ব্রাশ করি, তুই বরং এক কাজ কর, তোর যা যা লাগবে কাকুর জন্য সেগুলো নিয়ে তুই রেডি হ। আমি রেডি হই, তারপরেও ফ্রেশ হয়ে আসে, আবার আমাকে নিয়ে নার্সিংহোম চলে যায়। এই ছেলেটিকেই আমার মনে আছে, যখন আমার বাবা সুস্থ হয়ে বাড়িতে ফেরে, ও রোজ দিন আসতো, দেখতো, বাবার সাথে গল্প করতো, বাবা খুব গল্প করতে ভালোবাসতো, গল্প করতো। এবং আচ্ছা, এবার আমি দেখুন আর্কটিকে আমি গ্রিন কালারের একটা স্ট্রিপ দিয়ে লাগিয়ে দিয়েছি। এবার আমি ডায়ামিটারটা তৈরি করবো। এই যে বড় একটা স্ট্রিপ কেটে নিলাম পার্পল কালার। আমি
যখন বলি মানে ওকে আমি বলেছিলাম, মানে আমরা সবাই জানতাম, ডক্টর বলেই দিয়েছিল স্ট্রিক্টলি যে সিগারেট একদম নো। তো ও কি আর আমার বাবা কী করতো, ও তো গল্প করতো বাবার সাথে, ওকে বলতো লুকিয়ে লুকিয়ে টাকা দিত আর বলতো কি যে আমাকে এনে দেন, আমাকে এনে দেন। ও না বেচারা কাকা বাবাকেও না করতে পারত না। আর কী করতো, ও একটা প্যাকেট কিনে নিয়ে এসে প্যাকেটটা আমাকে সেদিন দিয়েছেও যে নে প্যাকেটটা তুই রেখে দে। আর আমি বলি যে কাকু আমি না গোটাটা পাইনি, আমি যেটুকু পেয়েছি বলে একখানা নিয়ে গিয়ে বাবাকে দেয়, তো দেবে। এটা আমাকে জাস্ট বলেছে। ওই মুহূর্তে আমার যে কী মাথায় এলো যে আমি ওকে মানে আমার মনে আছে আমাদের বাড়িতে সেই টাইমটাতে ওয়্যারিং করার পরে আগে কেসিং ওয়্যারিং হতো না, কেসিং ওয়্যারিংয়ের কিছু এখনও হয়, কেসিং ওয়্যারিংয়ের কিছু পাইপস পড়েছিল, কেসিংগুলো পড়েছিল। আমি বললাম তুই দিলি কেন, তুই আনবি কেন, তুই কিসের জন্য রাজি হবি? ওর যে সিচুয়েশনটা ছিল সেটা হয়তো আমি বুঝতে পারিনি সে সময় যে ওকে দুটো দিকই ব্যালেন্স করতে হতো। আমি ওকে যে কী মার মেরেছিলাম আজও আমার চোখে ভাসে। কিন্তু সেই মানে কী বলবো যে ওই মারটা খেয়েও কিন্তু ও কখনো আমার সাথে বন্ধুত্বটা ভাঙেনি। আমার জন্য প্রচুর কিছু করেছে। ও হয়তো অনেকের কাছে ক্যাসেনোভা ছিল, একটা ব্যাড বয় ছিল, কিন্তু আমার কিন্তু স্টিল না ও আছে যে ওর কাছে কোনো কথা বলা যায় না, ও লোকে বলে দেয় পেট পাতলা, মানে ও খুব কেমন, মানে কেউ পছন্দ করে না। কিন্তু ও আমার জন্য যা করেছিল সেই সময় কাউকে আমি পাইনি। এমনকি সেই সময়ও তারপরেও আমার বাবা প্রায় 7-8 বার মতো ওনার সেরেব্রাল অ্যাটাক হয়। ও যেভাবে আমার পাশে ছিল সেভাবে আমার নিকটতম লোকটিও আমার যে মনের কাছের প্রাণের কাছে ছিল তাদেরকেও আমি পাইনি। আমি যখন অসুস্থ ছিলাম, আমি যখন হসপিটালাইজ ছিলাম, আমি ওকে দেখেছি। আমার ওই কষ্টটা আমার অপারেশন হয়েছে, আমার ওই কষ্টটা দেখতে আমি কীভাবে কলকাতা থেকে রায়গঞ্জ অবধি পৌঁছবো। অবশ্যই আমার পরিবারের, আমার শ্বশুরবাড়ি, আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড বা আরও অন্যান্যদের এই ব্যাপার নিয়ে তারা ডিসিশন নিচ্ছিলেন যে হ্যাঁ কীভাবে তাকে মানে স্মুথলি আনা যায় এত বড় একটা অপারেশনের পরে। কিন্তু আমি ওকে দেখেছি যে ওই মুহূর্তে কিচ্ছু না ভেবে, তোকে কিচ্ছু ভাবতে হবে না, তুই আমার গাড়ি করেই আসবি, তোর ট্রেনে মালদায় নামবি, ওখান থেকে আমি বলছি তো আমার ড্রাইভার তোকে দায়িত্ব নিয়ে আসবে। আমি যদিও সেই দিন সেই মুহূর্তে আমারও অনেক মানে পারিপার্শ্বিকের অসুবিধে ছিল বা ওই অবস্থায় আমি কারোর সাথে কোনো কন্ট্রাডিকশনে যেতে চাইছিলাম না, তাই আমি ওর ওই প্রস্তাবটাতে রাজি হতে পারিনি বা আসিনি। ও যদিও গাড়ি পাঠিয়েছিল কিন্তু আমি রাজি হইনি, আসিও নি। কিন্তু আমি যে মানে গ্লিটারটা দেখেছিলাম ওই সময় ওর চোখে, যে যেটা দেখেছিলাম যে ওর একটা বন্ধুর প্রতি যে কতটা দায়িত্বপরায়ণতা, কতটা ফিল, সেটা আমি সত্যি বলছি আমি অনেকের চোখে দেখিনি। তো এবার যাই হোক, এটা তো হলো, ডায়ামিটারটা তো হলো। এবার আমি এই লাইট পিঙ্ক কালারের একটা স্ট্রিপ কেটে নিলাম রেডিয়াসটা বসানোর জন্য এই মিডল পয়েন্ট থেকে। এবার এটার জন্য আমাকে আগে একটা দাগ টেনে নিতে হবে, কারণ আমি এটা কীভাবে গামিং করব, মানে গামটা দেব, সেটার জন্য সেই ওয়েটা একটু ড্র করে নিই। কারণ সরু তো, বেশি আঠা বাইরে দিকে বেরিয়ে গেলেও সমস্যা। এই পেপারগুলোর না অনেক সময় কালার ছাড়ে, মানে যার জন্য বাজে হয়ে যায়, জিনিসটা তো নষ্ট করা যাবে না। এবার এই যে দাগটা দিয়ে নিলাম, এই দাগটা অনুযায়ী আমি আঠাটা দিয়ে দিচ্ছি। এই আঠাটা দিয়ে নিলাম। এবার
এই সেন্টার থেকে এই পেপারটাকে আমি বসিয়ে দিলাম। এবার এই মাথাটা কেটে দেব। জানি না কেমন হচ্ছে বুদ্ধিটা, একটু আপনারাও বলবেন যে আমি কেটে দিচ্ছি। সঠিক ভালো কোনো ইয়ে করছি কি না, ভালো মানে যদি মনে হয় আপনাদের যে না এর থেকেও ভালো কিছু করা যেত, আমাকে প্লিজ বলবেন, কারণ আমাকে তো এগুলো মাঝে মাঝেই করতে হবে, ছেলেমেয়ের জন্য যেটা সকলকেই করতে হয়, তো সেটা আমিও ট্রাই করব নেক্সট টাইম। তাহলে আঠা না একটু একটু বেরিয়ে গেছে, যেখানে একটু বড় বড় ড্রপ হয়েছিল না সেখানেই আঠা বেরিয়ে গেছে, তাই সেটা একটু নখ দিয়ে জাস্ট ক্লিন করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমার কি কি হয়ে গেল? সেক্টর, ডায়ামিটার, রেডিয়াস, আর্ক। আর থাকলো হলো সেগমেন্ট। ওকে, সেগমেন্টটা কী কালার দিয়ে করি? সেগমেন্টটা গ্রিন কালার দিয়েই করি। এই সাইডটা দিয়ে গ্রিন কালার দিয়ে করে দিই, তাহলে ব্রাইট লাগবে। কি রেড পেপার দিয়ে করবো? রেড পেপার দিয়ে করলে থাকবো, ওদের যদি কিছু বলে তো রেড পেপার দিয়ে করি। এটা এখানে মেপে দিচ্ছি মোটামুটি কতটা মতো লাগবে। এটা তো ওহো, আমার কর্ডও করতে হবে। কর্ডটাও এখানে করা যাবে? কর্ডটা বরং ইয়েলো দিয়ে দিকে করে দেবো। আগে সেগমেন্টটা করে নিই। যা বলছিলাম যে এই মানুষগুলো সেরকমই আমি আমার জীবনে, দেখুন প্রত্যেকেরই জীবনে কিছু কিছু মানে ব্যাড এক্সপিরিয়েন্স, কিছু মানুষ এমন থাকে যারা খুব কষ্ট দেয়, মানে হয়তো তারা না বুঝেই দেয়। আমি কখনোই বলি না যে মানে বলি না কি, এটা কখনো বলা যায় না। আমার মনে হয় না কারোরই ভাবা উচিত যে কেউ ইচ্ছেকৃত, মানে হয় আমার কেন যেন মনে হয় যে যখন আমাকে কেউ ব্লেম করছে বা আমাকে কেউ হয়তো একটা ভুল দোষারোপ করছে, সে সেটাকে সত্যি বলে মনে করছে জন্যই দোষারোপ করছে। শুধু শুধু সে ভাবছে না এমন যে না ওকে আমাকে যেন তেন প্রকারণে দোষারোপ করতে হবে, ব্যাপারটা এরকম না। সে ভাবছে, তার চিন্তাধারাটাই মানে চিন্তাটাই তাকে ওরকম ভাবাচ্ছে, তাকে সেও ভাবছে যে সেই ঠিক আমিই ভুল, সেই কারণেই হয়তো সে এই দোষারোপটা করে। একটা কথা বলবো, আমি না খুব জ্ঞান দিই। আমার বেস্ট ফ্রেন্ড আমাকে ছোটোবেলায় সারদামা নাম দিয়েছিল। আসলে বলতো কি, তুই থামবি, তোর এই সারদামাগিরি আর আমরা পারছি না নিতে। মানে আমরা 3 বান্ধবী ছিলাম, আমাদের 3 বান্ধবীর এক বান্ধবী আমাকে বলেছিল এটা। স্টিল না ও আমার ফ্রেন্ড, খুব ভালো মেয়ে, খুবই ভালোবাসে আমাকে। আমার লাইফের যত সমস্যা, যত কিছু, যত প্রবলেমে যখনই আমার প্রয়োজন পড়ে আমি ওদের দুজনকে পাশে পাই। জানো তো না, জাস্ট আমাকে বলতে হবে, জানিস আমার মানে ওরা হয়তো দেখলো যে কটা দিন আমি সাইলেন্ট আছি বা কিছু, ব্যাস ওরা আমাকে বকাঝকা শুরু করবে। আমাদের একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ, সেই গ্রুপে 2-4টে বকা দেবে, তারপর আমি বলি না। আসলে আমার স্বভাব এটা, আমি আগে থেকে বলি না। এবার যেই না বলবো অমনি খেপে টেপে লাল। মেইনলি তো আমাদের মোটু সিং মিন্স আমার 2 বান্ধবীর এক বান্ধবী যে সবচেয়ে বেশি মোটু, তাকে আমি মোটু সিং বললাম। যদিও তাতেও কখনো কোনো দিনও রাগ করেনি, বরং ও সবসময় এটাই বলে এসছে
যে মানে কী বলবো, আমরা যখন একসময় বলতাম যে হ্যাঁ তোর এতক্ষণ লাগে স্নান করতে, ও প্রচণ্ড টাইম লাগতো, সেই সময় ও বলতো কি পারে এত বড় মানুষটা আমাকে তোদের মতো নাকি ছোটোখাটো ভেজাতেও তো টাইম লাগে। শি ইজ জাস্ট এনজয়িং দ্যাট, যে শি ওয়াজ স্টিল নাও শি ইজ সো মাচ অ্যাডোরেবল। আপনি যে কেউ ওকে একটু চটকাতে আমরা খুব ভালোবাসি, আদর করতে খুব ভালো লাগতো। যদিও প্রচণ্ড শাসন করে, স্পেশালি আমাকে ভীষণ শাসন করে। ও একটুতেই রেগে যায়, আমার কথা বলা, আমি আগে বাংলা ভাষায় কথা বললে পরে ও রীতিমতো মানে সেই খেপে যেত, সেই এখন রেপিটেডলি বাঙালি বলে যাচ্ছে যাকে। কিন্তু এই যে আমি কিন্তু আমার বান্ধবী যে আমাকে বলেছিল, যে বলতো আর কি, বলেছিল না, যে এখনও বলে যে সারদামা খালি গান দিস, এই বিষয়টা আমার কাছে কিন্তু বহু বছর থেকেই আমি জানি। আমি অনেক সেটা থেকেই আমাকে ওরা বলেছে আমি একটু বেশি কথা বলি, আমি সব ব্যাপারে এই যে বলি যে হ্যাঁ এটা উচিত না, এটা এইভাবে করা উচিত হবে, এটা ঠিক না, ওটা ঠিক না, সেটা না আমার স্বভাব। কিন্তু আমার মনে হয় যে অ্যাজ আ ফ্রেন্ড বা অ্যাজ আ নিয়ার ওয়ান, আমার নিকটস্থ মানুষগুলোকে এগুলো জানানো উচিত, তাই আমি বলি। জানি না কেউ সেটাকে অন্যভাবে ভাবে কি না। বলবো যে আমার মনে কিন্তু কারোর প্রতি কোনো রকমের কোনো গ্রাজ থাকে না। আমি শুধুমাত্র সেই মানুষটার ভালো চেয়েই এই কথাগুলো বলি। আমার কোনো রাগ, কোনো অভিমান, কোনো হিংসে থেকে আমি বলি না, বা কাউকে ছোট করার জন্য, ছোট ভাবি তাই জন্য আমি বলি না। আমার শুধুমাত্র সেই মানুষটার জন্য ফিল হয়, মনে হয় এ মা ও এই ভুলটা করে ফেলছে, এ মা এই ভুলটা করে ফেলছে, যদি ওর কোনো ক্ষতি হয়ে যায়, এটা ভেবেই আমি করি। এটা একদম আমার ভেতর থেকে আসে। তাই সত্যি এখন এই মুহূর্তে আমার মনে হচ্ছে, তাই আমি এটাও বলছি সেই মানুষগুলোকে যে তোমরা যারা আমার এই ব্যবহারের জন্য বা আমার এই আচরণটার জন্য আহত হও, সরি তাদেরকে। আমি তোমাদের আহত কোনো দিনও করতে চাই না। যদিও এর জন্যই আমি অনেকের কাছ থেকেই অনেক মানে বাজে কমেন্টও পেয়েছি, যে তারা তাদের লাইফে, আমি বললাম না আগে প্রথম দিকেই যে নাক গলানো পছন্দ করে না অনেকে, সেইটাই, এই ধরনের ঘটনা ঘটলে সেটা নাক গলানো হয়ে যায় আর কি তাদের লাইফে। আচ্ছা, এটা রেডি হয়ে আসছে, আমি দেখিয়ে দিই। না, কর্ডটা আলাদা করে করবো না ভাবছি এই যে সেগমেন্টটা করলাম, এখানটাতে সেগমেন্টটা লিখে দেবো, আর এটারই এই ওপরের দিকটাতে কর্ডটা লিখে দেবো, কারণ কর্ডই তো সেগমেন্ট মানে সার্কেল থেকে সেগমেন্টটাকে আলাদা করছে, তাহলে ওটাই কর্ড হয়ে যাবে। এভাবেই এটাকে রেডি করলাম। এই যে একটু দেখে নিন, আমার তো ভালোই মনে হচ্ছে। সেন্টার পয়েন্টটাতে একটা সার্কেল কিছু দিয়ে, ছোট্ট কিছু দিয়ে দিতে হবে সেন্টার বলার জন্য, কারণ ওই জায়গাটা দেখতেও অড লাগছে, ছোট্ট একটা কিছু সার্কেল মতো দিয়ে দিই। আপনারা আমার সাথে থাকেন জন্য ভালোই লাগে, খারাপ লাগে না। অনেক দিন অনেক সময় হয় যে মানুষ বন্ধুর অভাব বোধ করে। আমি সেই ছোট্টবেলা থেকে আমার এই দুই বান্ধবীর জন্য বন্ধুর অভাবটা কিন্তু বোধ করিনি, কারণ আমার জীবনে যত স্ট্রাগল ছিল, কেউ জানুক বা না জানুক, ওরা দুজন খুব ভালোভাবে জানে, এবং ওরা দুজন যে কী সাপোর্ট করেছে আমাকে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি যেহেতু সম্পূর্ণভাবে আমার বাড়ির মধ্যে বলতে পারেন এক প্রকার আটকেই থাকতে বাধ্য হতাম, কারণ অসুস্থ দুখানা বয়স্ক লোককে নিয়ে আমার থাকা ছিল। তাদের জন্য আমি বেরোতে, কোথাও গিয়ে যে একটু আড্ডা দেবো বা কোথাও যে একটু এনজয় করবো বা কিছু যে কোথাও যে যাবো, সেটা সম্ভব হয়ে উঠতো না সব সময়। তাই ওরা কী করতো, মাঝে মাঝেই
একটা মিটিং অ্যারেঞ্জ করতো, চল আমরা 3 জনে মিলে আড্ডা দেবো, খাবো, সিনেমা দেখবো। একবারে সিডি প্লেয়ার, আমার বাড়িতে না সিডি প্লেয়ার ছিল না, সেই সময় তো সিডিতে সিনেমা দেখতাম আমরা। তো একটা সিডি প্লেয়ার ভাড়া করে 3 জনে মিলে একটু কন্ট্রিবিউট করে সিডি প্লেয়ার ভাড়া করে নিয়ে আসতাম, সিনেমা নিয়ে আসতাম। ঘরে বসে আমি, আমার বাবা, আমরা আমার 2 বান্ধবী সিনেমা দেখতাম। এবং হয়তো কোনো কারণবশত আমার বাড়িতে সেটা হলো না, কিছু হতেই পারে, সেই সময় ওরা কিন্তু ওদের বাড়িতেও যদি অ্যারেঞ্জ করতো তাহলে ঠিক 1 ঘন্টার জন্য আমাকে এন্টারটেইন করতো, তারপর আমাকে তাড়িয়ে দিত, বলতো যা তোর কাজ আছে, তোকে আর আমাদের এখানে থাকতে হবে না। এইগুলো যে কতটা হেল্পফুল ছিল আমার ওই রকম কন্টিনিউয়াস স্ট্রেসফুল লাইফের মধ্যে, ওরা আমাকে যে একটুখানি আনন্দের স্পর্শ দেওয়ার জন্য ওই 1 ঘন্টার জন্য হলেও আমাকে নিয়ে যেত এবং 1 ঘন্টা পর ঠিক তাড়িয়ে দিত, যাতে আমি আবার আমার লাইফে ফিরে আসতে পারি ওই অক্সিজেনটা নিয়ে। সত্যি নো থ্যাংক ইউ, কোনো থ্যাংক ইউ নেই, আমি একদম গ্রেটফুল নই ওদের প্রতি। আই লাভ দেম, সত্যি প্রচুর প্রচুর ভালোবাসা তোদের দুজনকে। এই সেন্টারটাও দিয়ে দিলাম, এই দেখুন লাল রঙের ছোট্ট একটা দেখা যাচ্ছে, এখানটাতে সেন্টারটাও দিয়ে দিলাম। এবার আমি এগুলোর পোর্শনগুলো লিখে ফেলব। এই দেখো, এটা ঠিক এরকম করে রেডি করলাম, সার্কেল প্রপার্টিস লিখে। আচ্ছা, এটা তো রেডি করা তোমাদের দেখালামই। এই সেন্টের কথাটা মাঝখানে লিখেছি, কারণ এটাকে মার্কার আমি ছবিটার মধ্যে কোনো দাগ দিতে চাইছিলাম না। আর বাদ বাকি এগুলো এই যে সেগমেন্ট, কর্ড, সেক্টর, এই সেগমেন্ট কর্ড সেক্টর হচ্ছে এরকমভাবে এসে এই যে এই সাইডে লিখেছি সেক্টর, কর্ড আর সেগমেন্ট, অ্যান্ড এই যে রেডিয়াস, এখান থেকে রেডিয়াস লিখেছি, আর্কটা যে উপর থেকে আর্ক, আর ডায়ামিটারটা একদম উপরে গিয়ে ডায়ামিটারটা করে এরকম করে সাইডে সবগুলো পয়েন্ট আউট করে দিয়েছি। আর এই হলো আমার ছবিটার লুক আউট আর কি, আলটিমেট। এরপরে আমি এর মধ্যে লিখবো, লেখার পরে তারপরে সেই লেখার আগে আর কি টোটালটাতে একটু দাগ দিয়ে নেব, তারপর আমি দেখাচ্ছি। অ্যাট লাস্ট আমার মেয়ের যে চার্ট পেপারটা রেডি করছিলাম সেটা রেডি হল। এভাবে ছবিটা তো আগের দিন দেখিয়েছিলাম, ছবিটা করেছি, মার্ক করে নিয়ে সাইডে সব পয়েন্টসগুলো দিয়েছি। তারপর সেই পয়েন্টসের ডিসক্রিপশনগুলো দেওয়া হয়েছে, ইন্ট্রোডাকশান, তারপর আর্ক, সেক্টর, সেগমেন্ট, কর্ড, রেডিয়াস, ডায়ামিটার, সেন্টার, পেরিমিটার দিয়ে কনক্লুশন দিয়ে এই লেখাটা শেষ করেছি। কিছু কিছু মানে জিনিসকে মার্কও হাইলাইটও করে দিয়েছি। তারপরে আমার নিচের দিকে বেশ কিছু স্পেস বেঁচে গেছিলো, তখন আমি ভাবলাম এটা ব্ল্যাঙ্ক রাখলে তো বাজে লাগবে, তাই বুদ্ধি করে এই ছোট্ট ছোট্ট, যেহেতু 8টা পয়েন্ট হয়েছে, 8টা আমি সার্কেল করেছি এবং যতগুলো পয়েন্টস ছিল সেগুলোর ইন্ডিভিজুয়াল মানে ছবিগুলো আমি মানে বানিয়েছি আর কি। এই দেখুন পেরিমিটারটা বানিয়েছি, তারপর সেন্টার এভাবে বানিয়েছি, ডায়ামিটার, রেডিয়াস, কর্ড, সেগমেন্ট, সেক্টর, আর্ক, সব কটা এভাবে আমি বানিয়ে দিয়েছি। অবশেষে আমার মেয়ের এই প্রজেক্ট কমপ্লিট হলো। থ্যাংক ইউ।